নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ না, আলোচ্য বিষয় আজকে বিশুদ্ধ জ্যোতিষ নয়, আজকে আলোচ্য বিষয় রাজনীতি। তবে আলোচনার বিষয় রাজনীতি হলেও আলোচনা কিন্তু শিক্ষামূলক, এটা কিন্তু রাজনৈতিক নয়। আজকে আমাদের আলোচনার কেন্দ্র সোনারপুর দক্ষিণ, যেখানে তৃণমূলের প্রার্থী অরুন্ধতী মৈত্র, বিজেপি থেকে দাঁড়িয়েছেন রূপা গাঙ্গুলি, সিপিআইএম প্রার্থী পারমিতা দাশগুপ্ত। আলোচনার সুবিধার্থে আমরা ব্যবহার করব রেখান কুণ্ডলী, লগ্ন নির্ধারণ করব এবং পুরো আলোচনাটাই হবে হোরারি জ্যোতিষের সাপেক্ষে। কারণ এই সমস্ত প্রার্থীদের কারুর ডেট অফ বার্থ, টাইম এগুলো কোনোটাই আমরা কিন্তু জানি না। কেবলমাত্র হোরারি জ্যোতিষের সাপেক্ষে আমরা আলোচনা করবার চেষ্টা করব এবং যেখানে কিছুটা মান্ডেন অ্যাস্ট্রোলজিকেও ইউজ করা হবে। তাহলে এখানে আমরা বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলিকে 1 নম্বর হিসেবে রাখছি, অরুন্ধতী মৈত্র টিএমসি প্রার্থী তাকে আমরা রাখছি 2 নম্বর প্রার্থী হিসেবে, এবং পারমিতা দাশগুপ্ত সোনারপুর দক্ষিণ থেকে তাকে আমরা রাখছি সিপিএম প্রার্থী 3 নম্বরে। তাহলে এবার আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কোন প্রার্থী জিততে পারেন 1 নম্বর, 2 নম্বর অথবা 3 নম্বর। আলোচনার তারিখ এবং সময় 8ই এপ্রিল 2026, সকাল 9:12:58। আলোচনার স্থান কলকাতা। এই মুহূর্তে আমরা লগ্ন দেখতে পাচ্ছি মৃগশীর্ষা, ফলে এখানেও কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। রূপা গাঙ্গুলি যথেষ্ট ছুটছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং তৃণমূলের প্রার্থী অরুন্ধতী ম্যাডাম, তার অ্যাক্টিভিটিও চোখে পড়ার মতো। দশমভাবে রাহু এবং বুধের অবস্থান, এটাও কিন্তু পরিবর্তনের সংকেত দেয়। যাই হোক, চতুর্থভাবে কেতু, কিছু অন্তর্ঘাত এটা ফেস করতে হবে। চলে আসবো আমরা সরাসরি আমাদের দ্রেক্ষান কুণ্ডলিতে, এবং দ্রেক্ষান কুণ্ডলী থেকেই আমরা আইডেন্টিফাই করব আমাদের আলোচনার লগ্ন। প্রথম প্রার্থী অর্থাৎ রূপা গাঙ্গুলি, তার ক্ষেত্রে লগ্ন হবে মকর। দ্বিতীয় প্রার্থী টিএমসি থেকে অরুন্ধতী ম্যাডাম, তার ক্ষেত্রে লগ্ন হবে মিন। এবং তৃতীয় প্রার্থী বামপন্থী প্রার্থী পারমিতা ম্যাডাম, তার ক্ষেত্রে লগ্ন হবে বৃষ। দ্রেক্ষান কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি সপ্তমভাবে শনিদেব, তিনি অবস্থান করে রয়েছেন, এবং মঙ্গল, সেই মঙ্গল কিন্তু অবস্থান করে রয়েছে মীন রাশিতে। ফলে এখানে তৃণমূল প্রার্থীর জিতবার সম্ভাবনা 2% বাড়ল। এবার আমরা চলে এসেছি নবাংশ কুণ্ডলিতে। মকর লগ্নে রাহুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে মীন লগ্ন, এটা কিন্তু যথেষ্টই ডেভেলপড কন্ডিশনে রয়েছে। চন্দ্র বৃহস্পতি সংযোগ সৃষ্টি হয়েছে। ফলে নবাংশ কুণ্ডলী অনুযায়ী এখানেও কিন্তু তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী বেশ কিছুটা পিছিয়ে রইলেন। D10 বা দশাংশ কুণ্ডলিতে আমরা যখন চলে আসব, এবার কিন্তু অবস্থা কিছুটা পরিবর্তন হলো। এই ক্ষেত্রে D10 কুণ্ডলিতে দুই প্রার্থীর ক্ষেত্রেই কিছু ভুলের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু ভুল বোঝা, কিছু ভুল বলা, কিছু ভুল করা, এই বিষয়গুলি কিন্তু গুরুত্বপ্রাপ্ত হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু ভুল হয়ে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু রয়েছে। ফলে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু কিছুটা পিছিয়ে পড়লেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মকর লগ্নে বৃহস্পতির অবস্থান আর মীন লগ্নে শনির অবস্থান। এই বৃহস্পতি এবং শনির পরিবর্তিত অবস্থানের কারণে সমস্যা কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আমাদের মূল নির্ণায়ক কুণ্ডলী অর্থাৎ D60 কুণ্ডলী। D60 কুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি মকরের রেসপেক্টে শনিদেব, তিনি 3য় ঘরে রয়েছেন, আর মিনের রেসপেক্টে অধিপতি বৃহস্পতি, তিনি দ্বাদশ ঘরে রয়েছেন। ফলে সোজা পথে তৃণমূল প্রার্থীর জিতবার সম্ভাবনা কিছুটা হলেও কমছে। এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কঠিন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। বেশ কিছু জায়গায় প্রতিহিংসামূলক ঘটনা সেটাও ঘটতে পারে, এবং এই বিষয়টি ঘটবে কারণ রাহু, মঙ্গল এবং বুধ এরা ত্রিকোণ সম্পর্কে রয়েছে 3টি জলতত্ত্বের রাশিতে। ফলে এই ক্ষেত্রে কিছু হিংসাত্মক ঘটনা ঘটবে না, এটা আনএক্সপেক্টেড, অবশ্যই ঘটবে। তবে এই ক্ষেত্রে আমি প্রত্যেকটি পক্ষের মানুষকে অনুরোধ করব যে সাধারণ মানুষ যেন ডিস্টার্ব না হন। সাধারণ মানুষ প্রত্যেকের নির্ভরশীলতা রয়েছে, তাদের নির্ভরযোগ্যতা রয়েছে, পরিবার তাদের উপর ডিপেন্ড করে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়গুলিকে খেয়াল রেখেই আলটিমেট ডিসিশন নিতে হবে। এই বিষয়গুলিকে আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ এই মানুষগুলোই আপনাকে সাপোর্ট করবে। আর যে পার্টি ভোটের জিতুন না কেন, জিতবার আগে দল, কিন্তু জিতবার পরে হবে জনগণ। ফলে ভোটের আগের কথা যদি ভোটের পরে মনে রাখেন, সেটা কিন্তু কখনোই উচিত নয়। আর দ্বিতীয় বিষয়টি হলো, এই জনগণের সেবা করবার জন্যই আপনারা ভোটের আসরে নেমেছেন। আর প্রত্যেকটি মানুষ হতেই পারে বিরোধী পক্ষের, তিনিও জনগণের অংশ, তাই তাদের যেন কোনো কষ্ট না হয় সেই খেয়াল আপনাকেই রাখতে হবে। ফলে এখনো কিন্তু আমরা আলটিমেটলি ডিসাইড করতে পারলাম না কোন প্রার্থীর জিতবার সম্ভাবনা বেশি। উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রায় সমান সমান লড়াই রয়েছে।
তাহলে এবার আমরা চলে আসবো সর্বাষ্টক বর্গকুণ্ডলিতে এবং এখান থেকে একদম ম্যাথামেটিক্যাল রেজাল্ট আমরা পাবো। যেটা আমরা পাবো সেই প্রার্থীকেই কিন্তু আমরা জিতবার জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ধারণা করব। লক্ষ্য করুন মকর, অর্থাৎ যেটি বিজেপি প্রার্থীকে নির্দেশ করছে সেখানে কিন্তু রয়েছে 35 পয়েন্ট, কিন্তু সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে রয়েছে 27 পয়েন্ট এবং বামপন্থী প্রার্থী তার ক্ষেত্রে রয়েছে 29 পয়েন্ট। ফলে সর্বাষ্টক বর্গের রেসপেক্টে বিজেপি প্রার্থীর জিতবার সম্ভাবনা কিন্তু বেশি। আমরাও জ্যোতিষ যেমন আমাদেরকে নির্দেশ দেবে সেইভাবেই ডিসাইড করবার চেষ্টা করব। এবার প্রশ্ন হলো কোন দিক থেকে সাপোর্ট কে পেতে পারেন। প্রথমেই বয়স্ক মানুষদের সাপোর্ট, এটা বিজেপি প্রার্থীর দিকে বাড়বে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যবয়স্ক মানুষদের সাপোর্ট, এটা মোটামুটি সমান সমান। কোনো বুথে মানুষ বিজেপিকে বেশি ভোট দেবেন, কোনো বুথে মানুষ তৃণমূলকে বেশি ভোট দেবেন, সে বিষয়ে কোনো সংশয় নেই। তরুণ প্রজন্মের ভোটাররা বলা যেতে পারে 25 থেকে 35-40-এর মধ্যে যাদের বয়স, তারা কিন্তু তৃণমূলকে সাপোর্ট করবেন অনেকটাই বেশি এবং তাদের ভোটটা ডিসাইডিং ফ্যাক্টর হতে দেখতে পাওয়া যাবে। তাদের ভোটই কিন্তু নির্ধারণ করবে কোন মানুষটা কোন দলটা ভোটে জিততে পারে। তারপরে যারা সরকারি চাকরি করেন তাদের দিক থেকেও তৃণমূলের ক্ষেত্রেই পাল্লা ভারী হয়ে থাকছে, তারাও কিন্তু তৃণমূলকেই প্রেফার করতে চাইবেন। কম বয়সী মহিলাদের ভোট তৃণমূলের দিকে কিন্তু যাচ্ছে না। কম বয়সী মহিলারা বিজেপিকে প্রেফার করবেন এবং তাদের কারণে বিজেপির জিতবার সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাবে। যারা সদ্য ভোটার হয়েছে, নতুন ভোটার, তাদের মধ্যেও বিজেপিকে সাপোর্ট করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। ক্যান্ডিডেট পছন্দ হতে না পারে কিন্তু তারা বিজেপিকেই গ্রহণ করতে চাইবেন। আর পরিশেষে আমরা বলবো যে সমস্ত ভোটাররা মা, অর্থাৎ যাদের মধ্যে মাতৃসত্তা রয়েছে, মহিলা ভোটার যাদের বয়স মোটামুটি 35 থেকে 50-এর মধ্যে, সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে তৃণমূলের প্রতি একটা বিদ্বেষ দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু সাপোর্ট করবেন বিজেপিকে। ফলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জিতবার সম্ভাবনা কমলো, বিজেপি প্রার্থীর জিতবার সম্ভাবনা বাড়লো। যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে যাই সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থীর জিতবার সম্ভাবনা 38%, সেইখানে বিজেপি প্রার্থীর জিতবার সম্ভাবনা 48%। অন্যান্য দল, বিশেষ করে বামপন্থী দলের জিতবার সম্ভাবনা এটা কিন্তু 14%। সুতরাং কোন প্রার্থী কোন কেন্দ্রে জিততে পারেন, কোন দিক থেকে তারা সাপোর্ট প্রাপ্ত হতে পারেন, তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এবং এই ক্ষেত্রে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে আমাদের হোরারি কুণ্ডলী অনুযায়ী বিজেপি প্রার্থীর জিতে আসার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই বেশি। তবে অবশ্যই সাবজেক্ট হোরারি এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে সবসময় কিন্তু একটা সংশয় কাজ করে যায়। তবে খেয়াল রাখতে হবে যে এই শাস্ত্রের উপরে ভরসা করে আমরা এর আগেও প্রেডিকশন করেছি এবং যে প্রেডিকশনগুলো করেছি সবকটাই কিন্তু মিলতে দেখতে পাওয়া গেছে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। অরুন্ধতী মৈত্র তৃণমূল প্রার্থী সোনারপুর দক্ষিণ, জিতবার জায়গা সুনিশ্চিত করবার জন্য সূর্যদেবের আরাধনা, সূর্য কবচ ইত্যাদি করা যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী মায়ের পুজো এটাও করা যেতে পারে। রূপা গাঙ্গুলি বিজেপি প্রার্থী, জিতবার জন্য অবশ্যই তাকে ধারণ করতে হবে বগলামুখী কবচ, বগলামুখী হবন, এটাও কিন্তু তার জন্য ভীষণ পজিটিভিটি ক্রিয়েট করবে। পারমিতা দাশগুপ্ত সিপিআইএম প্রার্থী সোনারপুর দক্ষিণ, জিতবার জায়গাটিকে সুনিশ্চিত করবার চেষ্টায় দেবী ভুবনেশ্বরী এবং দেবী ছিন্নমস্তার আরাধনা এটাই কিন্তু আপনাকে করতে হবে। জিতবার সম্ভাবনা কম, কিন্তু সেটা 0 নয়। 1% সম্ভাবনা নিয়েও আপনারা, অর্থাৎ সিপিআইএম প্রার্থীরা লড়াই করেন, এটা আমরা জানি। সেই লড়াইকে কন্টিনিউ করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। জিতবার সম্ভাবনা কিন্তু 0% নয়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ রইল, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, প্রত্যেকে ভোট দিন, নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিন। আর সমস্ত ভোট প্রার্থী, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, মানুষকে যতটা সম্ভব সাহায্য করুন, মনের ভেতর থেকে সাহায্য করুন, কারণ এদের কাছ থেকে ভোট নিয়েই আপনারা কিন্তু ক্ষমতায় আসবেন। এই যে রাজ্য শাসন করবার প্রচেষ্টা, রাজ্য শাসন করবার ইচ্ছা, সমাজ সেবা করবার আগ্রহ, তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে জনসংযোগ এবং জনগণের শুভ চিন্তা করবার চেষ্টা এটা কন্টিনিউয়াসলি করতে হবে। তাহলে প্রত্যেক প্রার্থী এবং প্রত্যেক ভোটদাতার জন্য রইল নিরন্তর শুভ কামনা। খুব ভালো থাকুন আপনারা, ভোটে জিতুন, জনসেবা করুন, মানুষের উপকারে আসুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। জয় মা আদিশক্তি। নমস্কার।